ওই বাগানের মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো কিভাবে উনি একদম চারা রোপণ থেকে নিয়ে একদম আজ যে উনি সফল একজন উদ্যোক্তা। নতুন ভাবছেন ইঁচড় চাষে নামবেন, যখন 4 বছর বয়স হবে তখন 100 কেজি ফল হবে টোটাল এক একটা গাছে। এক একটা গাছে এই যে ভিডিও বানিয়েছিলাম দেখেছিলাম, গাছে 40 কেজি করে হারভেস্টিং করা হয়ে গেছে। আচ্ছা 40। এই যে ইঁচড় চাষে কিরকম প্রফিট আপনি দেখছেন অন্যান্য চাষ? বাংলা মাটির সঙ্গে খুব মানিয়ে দিচ্ছে, আবহাওয়ার সঙ্গে মানিয়ে দিচ্ছে। তো যখন থেকে পাওয়া যাবে চারা? আমার কাছেও পাওয়া যাবে। এই চারা এই গাছ থেকেই চারা তৈরি করা হয়। এই শুরু করেছি 120 টাকা থেকে। 120 টাকা থেকে আগস্টে শুরু করেছি, আগস্ট সেপ্টেম্বর। ইঁচড় দিয়ে আমরা বিক্রি করি 90 টাকায়। সেই ইঁচড়টা আমাদের চাষ করতে খরচা হবে 2 টাকা। একটা গাছে গুনলে এখন গুনলে পরে 250 ফল হবে। 250? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আমি আসলাম আমার বীজকথা চ্যানেলে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি ভিডিওটি মূলত বানাতে চলেছি ইঁচড় বাগান নিয়ে। যে ভিডিওটা আমি পূর্ববর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি বাগান। এই যে আমার পেছনে বাগানটি দেখতে পাচ্ছেন, গাছটি এরকম গাছ বাগান একটি আমি আপনাদেরকে আগে উপহার ভিডিও দিয়েছিলাম, যে ব্যাপক ফলন হয়েছিল। আমি বলেছিলাম ওই বাগানের মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এবং এই যে এত ব্যাপক ফলন 3 বছরের একটি গাছে কিভাবে কেমন যে কিভাবে পরিচর্যা উনি করেছেন বা কিভাবে এত ব্যাপক ফলন হলো সেই নিয়ে আজকে আমি মূলত ভিডিওটি বানাতে চলেছি। এবং এই বাগানের পরিচর্যা এবং কিভাবে উনি একদম চারা রোপণ থেকে নিয়ে একদম আজ যে উনি সফল একজন উদ্যোক্তা যে কিভাবে হলেন সেই নিয়ে আজকে আমি ভিডিওটি সম্পূর্ণ ওনার কাছ থেকে জানবেন। যিনারা নতুন ভাবছেন ইঁচড় চাষে নামবেন, নতুন প্রজেক্ট করবেন বা নতুনভাবে করবেন, চারা লাগানোর চিন্তা ভাবনায় আছেন, ইঁচড় চাষ কেমন সুবিধা হবে না কি হবে, চলেন আজকে আমি এই ভিডিও আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন পুরো ভিডিওতে আশা করি উত্তরটি পেয়ে যাবেন। এই যে বাগান আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন, গাছে কি ব্যাপক ফলন, এই নিয়ে আজকে আমি মূলত আজকে এই বাগানের মালিক যিনি চাষি আছেন ওনার সঙ্গে আজকে আমি পরিচয় করে দেবো। ঠিক আছে, আমি এসে গেছি ওই যে বাগানটা, আগের একটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো ওই বাগানের মালিক যিনি, আমি চলেন ওনার কাছ থেকে ওনার প্রথম পরিচয়টা জেনে নিন। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন বা এটা কোন জায়গায় অবস্থিত এই বাগানটি আপনারা একটু যদি বলেন। আমার পরিচয়, আমি আব্দুর রহমান, গ্রাম পোস্ট কৃষ্ণপুর, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তো আপনি এই যে আপনার বাগান আমি আসলাম, এসে দেখছি তো আপনার বাগানে ব্যাপক ফলন বলতে মানে অফুরন্ত ফলন, যে ব্যাপক ফলন মানে গাছ ভর্তি একটা ম্যাচুয়ার গাছ এখন ঠিকমতো হয়নি। হ্যাঁ, এই সবে মাত্র 2.5 বছর পার হচ্ছে। হ্যাঁ, এই 2.5 বছর গাছেই এত ফলন। আচ্ছা, কিন্তু আমার কাছে খবর আছে এই গাছ যখন 4 বছর বয়স হবে তখন 100 কেজি ফল হবে টোটাল এক একটা গাছে। এক একটা গাছে গড়। কিন্তু এখনই তো দেখে যা মনে হচ্ছে যেভাবে ফলন যদি যেভাবে হচ্ছে একটা, এখন 2.5 বছর পার হচ্ছে, এখনই মনে হচ্ছে একটা গাছে 100 কেজি ফলন হামেশাই হবে। হ্যাঁ, একটা গাছে গুনলেই বোঝা যাবে। আমি আগে যে ভিডিও বানিয়েছিলাম দেখেছিলাম, একটা গাছে 40 কেজি করে হারভেস্টিং করা হয়ে গেছে। আচ্ছা, 40 কেজি করে প্রত্যেকটা গাছে গড় 40 কেজি করে ফল বিক্রিও হয়ে গেছে। আবার কালকে আমার বাগানে 106টা গাছ আছে। আচ্ছা, এই ধারের বাগানটা এটা 1 বিঘের বাগান। আচ্ছা, এই ধারের বাগানটা হচ্ছে 68টা, মোট 169টা গাছ আছে। আচ্ছা, আবার কালকে ইঁচড় কাটা হবে, পার্টি ফোন করে এলো কাল আসবে। হ্যাঁ, কালকে 10-12 কুইন্টাল কাটা হবে। আচ্ছা, তো আপনার যে বাগানটা এই কাঁঠালই কেন? আরো তো কাঁঠাল আছে বা আরো চাষবাস আছে, তো কাঁঠালের প্রতি যাওয়াই কেন? এখন কাঁঠাল এটা ঠিক লয়, এটা কাঁঠাল নামে ইঁচড়। আচ্ছা, এটা ইঁচড়ের জন্য খুব বেস্ট। এটা থাইল্যান্ডের একটা বিশেষ প্রজাতি। আচ্ছা, দেশি ইঁচড় নয় এটা? দেশি ইঁচড় নয়, কিন্তু এটা খেতে সম্পূর্ণ আলাদা, খেতে একদম একবারে আচ্ছা টেস্টফুল। আচ্ছা, এবারে এর সুন্দর কালার, সবুজ কালার, বাজারে এর দাম বেশি, এটা খেতে পারে, এটা চাহিদা বেশি। দেশি ইঁচড় যেগুলো আমাদের গ্রাম্য ইঁচড়, যেমন আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায় দুটো একটা গাছ দেখা যায়, সে গাছের ইঁচড় যেমন একটা শক্ত শক্ত ভাব লাগে, এই ইঁচড়টা এত সুন্দর খেতে আর এত সুন্দর সিদ্ধ হয়, আলুর আগে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, তো এই বাগান এই যে ইঁচড় চাষে কিরকম প্রফিট আপনি দেখছেন অন্যান্য চাষের থেকে? প্রফিট যেমন আমরা এর আগে আলু চাষ করেছি, আলু, বাদাম, ধান, তিল, পাট, গম, সর্ষে বা সবজি অন্যান্য সব থেকে এটা অর্থকারী ফসলের মধ্যে পড়ে। আচ্ছা, তো এই চারা রোপণ করেছেন, তো কেমন দেখছেন এই গাছের কিরকম, যে অন্যান্য মাটিতে চাষ হতে চায় না বা গাছের গ্রোথ কিরকম? এটা মাটির কোনো মানে মানে ভেদাভেদ নেই, যে লাল মাটিতে হবে, কালো মাটিতে হবে নি, বা সাদা মাটিতে হবে, কাকর মাটিতে হবে নি। এই পশ্চিমবাংলার যে কোনো মাটিতেই হবে। একবারে খুব যেটা 80% বালি, 20% মাটি, সেরকম জায়গাতে না লাগানোই ভালো। আচ্ছা, আর সেরকম জায়গাতে লাগালে গ্রীষ্মকালে বহু পানি সেচ লাগে।
আচ্ছা আর প্রথম নম্বর হচ্ছে জমি নির্বাচন করতে হবে, যে জমি আকাশের পানি জমবে না, আকাশের পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, জল একদমই জমা চলবে না না, এতে। পানি জল যে জমিতে একদম জমা হবে না, মানে পানি লাগা হবে না, হ্যাঁ। সেই জমি লাগাতে হবে। আর যদি এক ভাগ 3 দিন 4 দিন 5 দিন পানি দাঁড়িয়ে রয়ে যায়, জমিতে পানি না নিকাশি হয়, তাহলে কিন্তু গাছ মারা যাবে। তো এই যে এই ইচড় চাষের পরিচর্যা নিয়ে যদি একটু বলেন, এই ফলন বেশি হওয়ার মূল কারণ কি আপনি কি মনে করেন, বা কিভাবে করলে এত বেশি? আপনার বাগানে দেখছি প্রচন্ড, শুধু একটা গাছ নয়, আমি সব গাছই এক- দেখাতে পারি এই একটি গাছও আপনারা দেখছেন পুরো ব্যাপক ফলন, ইনি হারভেস্ট অলরেডি করেছেন। এই এদিকের গাছগুলো আপনারা দেখতে পারেন যে পুরো ঝকার মতো ঝুলে আছে। এই একটা গাছ দেখেন পুরো নিচে থেকে নিয়ে একদম ডগ পর্যন্ত এইভাবে গাছে ঝুলছে। যা আছে, আর হ্যাঁ, মোটামুটি আচ্ছা। 3 ভাগের 2 ভাগ মানে হারভেস্টিং হয়ে গেছে। হারভেস্টিং হয়ে গেছে, 1 ভাগ গাছে আছে, টোটাল 1 ভাগ গাছে আছে, তো 2 এই ভাগ বিক্রি হয়ে এই গেছে। ইচড়ের পরিচর্যা চাষি যারা নতুন করবেন তাদের জন্য আপনি কিভাবে বলবেন যে পরিচর্যা এই চড়ে কিভাবে করতে হবে? পরিচর্যা অন্য চাষের থেকে কম। এই চড়ে পরিচর্যা বছরে 2 বার গোবরের সার দিই, আচ্ছা, আর 10-26 খুব হালকা পরিমাণ। রাসায়নিক সার কি সেইভাবে ব্যবহার করতে হয় অন্যান্য চাষের মতো? না, রাসায়নিক সার যেমন আলু চাষ করলে 1 বিঘায় 4 বস্তা ছড়াই, আচ্ছা, তার হাফেরও কম, মানে আলুর অর্ধেকের কম। রাসায়নিক সার বলতে কি ধরনের সার কিরকম পরিচর্যা করেন, জৈব সার বা 10-26 রাসায়নিক সার? দিই। জৈব সার আমরা দিইনি, কেন আমাদের গোবর সারটা বেশি দেওয়া হয়। আচ্ছা, অনেকে বলে যারা শিংকুচো নিমকুচো। শিংকুচো, জৈব সার, সর্ষের খোল, ফার্মে কম্পোস্ট, আরো অনেক জৈব সার আছে, সেগুলো যারা দেয় তাদের গোবর সার নাই বলে তারা দেয়। আচ্ছা, যে গোবর সার দিলে মনে হয় কি ওই জৈব সারগুলো প্রয়োজন আছে? না, গোবর সার দিলে যদি একটা গাছের গোড়ায় বছরে 3 ঝুড়ি গোবরের সার দেওয়া হয়, বছরে 2 বার 1.5 ঝুড়ি করে, তাহলে 3 ঝুড়ি গোবরের সার একটা গাছে গড় দিলে সেই গাছে আর জৈব সার লাগে না। সেই গাছে এবারে রাসায়নিক সার খুব কম, ফার্টিলাইজার একদম, মানে একটা গাছে হয়তো 250 থেকে 300, আচ্ছা, মানে 250 থেকে 300 একবার দিল, আবার 6 মাস পরে একবার, ওটা জুন মাসের শেষের দিকে একবার, বর্ষা নামার আগে একবার হুম। ওই পরিচর্যা গোবরের সার আর 10-26 দিতে হয়। আর বর্ষার শেষে অর্থাৎ বাংলা আশ্বিন মাসের শেষে, কার্তিক মাসের শুরুতে, তখন একবার দিতে হয়। বছরে 2 বার এই পরিচর্যাটা করলে প্রচুর ফল আসে। আপনার যে বাগানে মোট টোটাল কতগুলো গাছ আছে বললেন, বা কতটা ডিস্টেন্স মেনটেন করে আপনি গাছগুলো লাগিয়েছিলেন, Distance চারাগুলো? maintain, আমরা আন্দাজে লাগিয়েছি। আমি তখন এটা পটলের চাষ ছিল, মাচার নিচে, মাচার নিচে করে আন্দাজে দিয়েছিলেন। লাগিয়েছি। তখন আমাকে বললো 12 ফুট ছাড়া লাগাতে, বিপুল বিশ্বাস বললো 12 ফুট ছাড়া আপনি লাগাবেন, ওরই চারা দিল, এই চারাটা কি নদিয়ার চারা? নদীয়ার চারা। যে অনেকে বলে থাকে যে এই নদিয়ার চারা ভালো নয় বা এমন কিছু, বা অনেকে ব্র্যান্ড ভ্যালু করছেন, সেই মতে কি বলেন, এরকম চারার কোনো কি ইম্পর্টেন্স আছে, বা আপনি কি চারা তৈরি করছেন, বা চারা আপনার কাছ থেকে পাওয়া যাবে? চারা আমার কাছেও পাওয়া যাবে, এই চারা এই গাছ থেকেই চারা তৈরি করা হয়, এই গাছ থেকেই চারা দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, দেখছি তো তাই। আপনার এটার মাদার প্ল্যান্ট যদি হয়তো ব্যাপকভাবে ফলন, এভাবে ফলন হবে, আর এবং আপনি তো অলরেডি চারা দিয়েছেন আমাদের এখানে অনেককে দেখেছি। অনেকেই দিয়েছি চারা, তাদেরও ফলন এসছে। আমি বিপুল বাবুর কাছে চারা এনে আমি লাগিয়েছি, তার কাছ থেকে এনে দিয়েছি, আমার নিজের কাছ থেকে চারা তৈরি করে দিই। চারা যদি কেউ মনে করে বিপুল বাবুর কাছে যেতে দেরি হবে, দূর রাস্তা, আমার কাছেও নিতে পারে, তো সেখানে গেলেও কোনো অসুবিধা নেই। তো আপনার ফোন নাম্বারটা যদি একবার বলে দেন, যদি কেউ বা চাষি হোক বা যদি যারা চারার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো, তাও আপনি একবার যদি নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার 9800198517। ওকে, এই নাম্বারে যে কোনো সময় কল করবে, শুধু নামাজের সময় বাদে বাকি সময় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওকে। তো এই যে ইচড় চাষের বাজারজাত নিয়ে কিরকম দেখছেন, আপনার কি বিক্রি বাজারজাত করতে এরকম কোনো প্রবলেম হচ্ছে যে? বাজারে আমাদের নিয়ে যেতে হয়নি, আচ্ছা, বাজার আমরা কখনোই নিয়ে যাইনি। মানে গত কি মাঠ বছরে- থেকেই তুলে নিয়ে যাচ্ছে? গত বছরে একটু কম ফলন হইলো, তখন ছোট গাছ ছিল, এখন গাছটা ম্যাচিওর হয়ে গেছে, সেই জন্য আর আমাদেরকে কোনো বাজার যেতে হয়নি। যারা ব্যবসাদার তারাই আসে, আবার একজনকে দিলে আরেকজনকে না দিলে সে রেগে যায়, ও আচ্ছা, এত আর চাহিদা। মানে এখনো- চাহিদা মোটামুটি কিরকমের, আর বাজার রেট কিরকম আছে এখনো? প্রায় তো এখন দেশি ইচড় অনেকটা চলে এসছে। দেশি ইঁচড় উঠলেও, দেশি ইঁচড় যদি 50 টাকা পাইকারি হয়, এটা 70 টাকা হবে। আচ্ছা, দেশি ইঁচড় যদি 30 টাকা পাইকারি হয়, এটা 50 টাকা হয়। সবসময় 20-30 টাকার ফারাক। বা আপনি এটা বিক্রি শুরু করেছিলেন কবে থেকে, এবং ওই সময় কিরকম রেট ছিল? ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আচ্ছা, নভেম্বর, পুরো শীতকালীন আপনি বিক্রি করেন? শীতকালের আগে থেকে তো ধরেন ওই পুজো থেকে শুরু হয়ে যাচ্ছে নভেম্বর দুর্গা। ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এখন ফেব্রুয়ারি, পুরো ফেব্রুয়ারি মাসটা 80-90 টাকা দাম পেয়েছি। 80-90 টাকা। এখন মার্চের শুরুতে এখনো 70 টাকা 60 টাকার আশপাশে দাম চলছে। আচ্ছা, তো আমরা বাজারকে যাইনি, আমরা সব ব্যবসাদার ফোন করে
আর আমরা কেটে রাখি, তারাই এসে তারাই ওজন করে টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে যায়। তো আপনার যে আনুমানিক একটা আয় যেন চাষির আগ্রহ হয়, তো আনুমানিক আয় আপনার যে 110টা করে গাছ আছে বলছেন, কিরকম আয় দেখছেন আপনি? বা টোটাল 169টা গাছ আছে, আমার বাগানে আছে 106টা, আর ভাইয়ের বাগানে আছে 68টা। 68টা নয়, টোটাল নিয়ে আমার আর ভাইয়ের বাগানে নিয়ে 169টা গাছ আছে। আয়ের মুখ বলতে গেলে সব থেকে যা কিছু বিকল্প চাষ আছে, যেমন মালটা লেবু, যেমন ইঁচড়, যেমন আছে গোল্ডেন এইট পেয়ারা, যেমন রেড ডায়মন্ড পেয়ারা, যেমন আছে আপনার আছে লঙ্ঘন, হ্যাঁ, এভোকাডো, পার্সিমন, বিভিন্ন বিদেশি যে ফল বেরিয়েছে, সেগুলো বহু পরিচর্যা করতে হয়, লেবার খরচা করতে হয়। এখানে লেবার বহুত প্রবলেম, লেবার পাওয়া যায়নি, সেই জন্য এই ইঁচড় চাষটা আমাদের জন্য খুব ভালো। আচ্ছা, আর পরিচর্যায় কেমন কি খরচা হয় আপনার এই চর্চা? বছরে মাসে 2বার ঘাস মারা দিয়ে আগাছাগুলো মারতে হয়। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছি আপনি আগাছাগুলো প্রায় আপনার জমি প্রায় অনেকটাই পরিষ্কার, তো বলেন তারপরে। জমি যত পরিষ্কার থাকবে তত গাছ ডেভেলপ হবে, ফলন বেশি হবে। আর 1 কেজি ইঁচড় যদি আমরা বিক্রি করি 90 টাকায়, হ্যাঁ, সেই ইঁচড়টা আমাদের চাষ করতে খরচা হবে 2 টাকা। আচ্ছা, মানে 98 টাকা লাভ, 98 টাকা লাভ হবে, সরি 88 টাকা লাভ। 88 টাকা লাভ হবে। 100 টাকায় বিক্রি হলে 98 টাকা লাভ হবে। 120 টাকা আমি তো দেখেছি। দাম যাই হোক, লস কি আছে এই চাষে? যেরকম আলুতে মানুষ আলু এবছর শোনা যাচ্ছে আলু বিক্রি করতে পারছে না। একদিকে ইঁচড় চাষ করলে একবারে চারা কেনা থেকে ফল বিক্রি পর্যন্ত 20,000 টাকা খরচা। 20,000 টাকা খরচা 20,000 হবে। টাকা কৃষকের খরচা হবে। আর এক বিঘাতে কত টাকা তুলতে পারে 3 বছর বা 4 বছর পরে? 4 বছর তো লাগবে না, 2 বছর থেকে প্রফিট শুরু হয়ে যাবে। আচ্ছা, 2 বছর। একটু ভালো পরিষেবা করলে 1.5 বছর থেকেই সে ফল পাবে। আর 1.5 বছর পর্যন্ত তার 20,000 টাকা খরচা হবে। সে যদি নিজে কিছু না করে, সব লেবার দিয়ে করায়, সব কিছু একবার টোটাল পানি সেচ, আপনার মেডিসিন, গাছে যে ওষুধ করে টুকটাক লাগে গাছে কি, হ্যাঁ আমি কিছু গাছে দেখছিলাম আপনার ইঁচড় পড়ে যাচ্ছে কিছু কিছু গাছে, তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটা থাইল্যান্ডের একটা বিশেষ প্রজাতি। হ্যাঁ, আচ্ছা। থাইল্যান্ডের আবহাওয়াটা মানে নর্মাল, এখানে পশ্চিমবাংলার মতো তাপ নয়। আমাদের যেমন ইন্ডিয়াতে, বাংলাতে প্রচুর তাপ। হ্যাঁ, যখনই রোদের তাপটা 15 থেকে 25-এর মধ্যে থাকে, তখন এই চোরটা ভালো রেজাল্ট করে, খুব ভালো ফলন হয়। যখনই রোদের তাপটা এখন যেমন 32-33 হয়ে গেছে হ্যাঁ, মার্চের শুরুতেই, আর মুচি বেরোনো বন্ধ হয়ে গেছে, কিন্তু মুচি বেরোনো বন্ধ হলেও তো ঝরে পড়ছে। এটা রোদের তাপ বাড়ার জন্য, এটা কোনো ওষুধে কাট করবে না। ও, এটা দুটো একটা পড়বেও, কেন এত যে ফল ধরেছে। হ্যাঁ, সবগুলোই যে হবে। একবার ফলগুলো একবার যদি দেখান আপনি। একটা গাছে গুনলে, এখন গুনলে পরে 250 ফল হবে। 250? হ্যাঁ, সেটাই আমি বলছি, 250 ফল যদি 1 কেজি করে হয়, এখানে একটা গাছেই তো 2.5 কুইন্টাল ফল। ফলের সাইজও ভালো। ফলের সাইজও ভালো। তাই আপনারা দেখছেন যে গাছটা আগেও হারভেস্ট করা হয়েছে, মানে প্রায় 75% হারভেস্টিং হয়ে গেছে। তো উনি এখন, আমি জানবো যে নতুন যারা এই জাতের দিকে চারা চাষ করবেন, তাদের জন্য আপনার পরামর্শ কি দেবেন? বা আপনার সঙ্গে যোগাযোগ করলে কি আপনার কাছ থেকে চারা পেতে পারে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে চারা পাবে। এবং আমার সঙ্গে এই চাষের ইনফরমেশন জানতে গেলে ইনফরমেশন আমাকে, বা পরিচর্যা কিভাবে করবে, সেই যারা নতুন উদ্যোক্তা, যারা ভয় খাচ্ছে অনেকে, নতুন উদ্যোক্তা, আমি যে কোনো কৃষক চাষ করতে গেলে আমি তাকে প্রথম পরামর্শ দেবো, যে জমিতে আকাশের পানি জমবে না সেই জমি নির্বাচন করতে হবে। যে কোনো মাটিতেই হবে। বাঁকুড়া জেলাতে মোরামের উপরে বাগান আছে, সেখানে একটু পানি সেচটা গ্রীষ্মকালে পানি বেশি লাগে, আর অন্য কিছু লাগে না, পানিটা একটু বেশি লাগে। তাই তখন আমাদেরকে পরিচর্যা করতে হয় মার্চের শুরুতে। মার্চের আজকে মনে হয় 3-4 তারিখ হয়েছে। 3 তারিখ। মার্চের 15 তারিখের মধ্যে আমি যে প্রত্যেকটা গাছের ডগগুলো যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ডগগুলো 2.5 ফুট 3 ফুট করে গাছ অনুসারে, কোনো গাছের 3 ফুট, কোনো গাছে 2.5 ফুট, কোনো গাছে 4 ফুট, এভাবে গাছের ডগগুলোকে সব কেটে দেবো। যে গাছগুলোর হাইটটা ছোট করে দেবো, যাতে না গাছটা ভেঙে যায়। তাহলে কালবৈশাখী ঝড়ে গাছটা ভাঙবে না, অক্ষত থাকবে। এবং এর আরেকটা যুক্তি আছে, সামনে সিজনে, মানে সামনে বছর যে ফলটা বেশি হবে, তার একটা নতুন টেকনিক। এটা টেকনিক, ডগটা কেটে দিলে গাছটা ঝাড় হবে এবং সাইড দিকে প্রচুর ডালপালা মিলবে, শাখা পোশাখা বেরোবে, শাখা পোশাখা বেরিয়ে গাছটা প্রচুর ফল এসে।
এই বাগানটা এসেছিলাম মূলত, এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। তো এই যে আমি মালিকের সঙ্গে, এই বাগানের যিনি মালিক আছেন, ওই বাগানের মালিকের সঙ্গে আপনাদেরকে সম্পূর্ণ এই বাগানের ভিডিওটা দেখালাম এবং এই বাগানের কেমন ব্যাপক ফলন হয়েছে আমি পরবর্তী একটি আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখতে পারেন। এবং প্রত্যেকটা গাছে এইভাবে ব্যাপকভাবে ফলন হয়েছে। আমি শুধু কথা বলতে বলতে যদি দেখাই, এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে ফলন দেখতে পাচ্ছেন। পুরো এখনো কিন্তু এর আসছে, প্রত্যেকটা গাছে মুচি আসছে। এখনো মুচি আসছে এইভাবে এই তো ভিডিওতে বলেছি মুচি ব্যাপকভাবে। বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো মুচি হ্যাঁ, এখনো মুচি আসছে, আমিও দেখছি। এই দেখেন প্রত্যেকটা গাছে। তো আজকের ভিডিওটি মূলত এতটুকুই থাকলো এই বাগানটি নিয়ে, এবং পরবর্তী আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং একটি লাইক একটি কমেন্ট করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।